কন্যাশ্রী দিয়েছেন বলে কি উনি মনে করছেন যে কন্যাদের সব উনি সুরক্ষা দিতে পারছেন? আগে 48,600টা ধর্ষণের মামলা কেন পেন্ডিং, তার জবাব দিন। যেমনটা দেখলাম আরজিকর কাণ্ড মর্মান্তিক, কিন্তু এই মর্মান্তিক কাণ্ড শাসক দলের ভিতরেও আজকে দানা বাঁধছে। আমি বলছিলাম জহর সরকারের কথা, তিনি কিন্তু পদত্যাগ করলেন এবং সাংসদ ছিলেন রাজ্যসভার, তিনি চলে গেলেন। তাহলে কি শাসক দলের অন্দরেও কোথাও এই নিয়ে সন্দেহ প্রকাশ হচ্ছে তৃণমূলের ভূমিকা ঠিক নয়, আর রাজনীতি করব না, এইরকম ঘটনা সামনে আসছে যখন, তাহলে কি এবার অনুশোচনার তাপ তৃণমূলেও? জাহাজ যখন ডোবে সেই সময় ইঁদুররা সবার আগে জাহাজ থেকে ঝাঁপ মারে, জানেন তো? এটা ডুবন্ত জাহাজে কেউ থাকতে চায় না। জহর সরকার দীর্ঘদিনের আমলা, তিনি কেন্দ্রীয় সরকারে বহু দায়িত্ব সামলেছেন, তো তিনি বুঝতে পেরেছেন যে রাজনৈতিক দল তখন যার পড়ন্তের দিকে বা পড়তির দিকে ডুবন্ত হয়ে যাচ্ছে, তখন থেকে কি লাভ? কে আর এরকম একটা হেরো পড়ন্ত ডুবন্ত তারপরে দুর্নীতিগ্রস্ত দলের সঙ্গে নামটা জড়াতে চায়? জীবনের শেষ প্রান্তে এসব মনে হয়েছে যে সুখের চেয়ে স্বস্তি ভালো, সেটাই উনি বেছে নিয়েছেন। জহর সরকার নিয়ে আমাদের আর কোনো মন্তব্য নেই, কারণ তিনি তার সিদ্ধান্তেতে তিনি তৃণমূলে এসেছিলেন। তখন কি তিনি জানতেন না? তৃণমূলে তো তিনি হালে যোগদান করেছিলেন, বছর 2-3 হলো। তার আগে থেকে তৃণমূলের বিভিন্ন দুর্নীতিতে তৃণমূলের যে অঙ্গাঙ্গিকভাবে জড়িত সারদা হয়ে গেছে, নারদা হয়ে গেছে, তিনি জানতেন না। তো এইগুলো না, তখন ভেবেছিলেন তৃণমূলের গ্রাফটা উঠতির দিকে, এখন পড়তির দিকে। উনি তাই ওই শেষ অবধি না থেকে বিদায়বেলা হওয়ার আগেই, বিদায় ঘণ্টা বাজার আগেই তিনি নিজেকে তৃণমূল থেকে আলাদা করে নিলেন। কুণাল ঘোষ ছাড়ছেনই না, একবারে বারবার প্রেস কনফারেন্স করছেন। আমি ঠিক জানা নেই তিনি এখন তৃণমূলের মুখপাত্র আছেন কিনা, কিন্তু ভিডিও আমরা সামনে আসছে, প্রেসের সামনে আসছে। বারবার তো বলেছেন যে খেপিয়ে তোলার চেষ্টা এবং এই ক্ষোভগুলো জনসমক্ষে আনা, এবং এই রাত দখলের প্রোগ্রাম তিনি বলছেন নাটক। সিবিআই আছে, করছে কি? এই ধরনের প্রশ্নও করেছে। যখন এরকম ধরনের প্রশ্ন কুণাল ঘোষ বারবার করেন, তখন বিজেপির পক্ষ থেকে ঠিক কী বলবেন? দেখুন, কুণাল ঘোষ তিনি তো যাত্রা দলের বিবেক যেরকম থাকে না, সেরকম তৃণমূলের বিবেক হচ্ছেন কুণাল ঘোষ। তিনি কখন তার বিবেকের উদয় হয়, কখন বিবেক ঘুমোতে যায়, আমার জানা নেই। কিন্তু এটুকু জানা আছে, সিবিআই না হয় কাজ করতে পারেনি, কলকাতা পুলিশও যে কত কাজ করেছে তার জানা আছে। কলকাতা পুলিশ ওই 9 তারিখ ভোরবেলা থেকে 4 দিন তাদের হাতে যে দায়িত্ব ছিল, তারা কিন্তু খুব করিতকর্মা, খুব মানে সাহসিকতার সঙ্গে, তারা কৃতিত্বের সঙ্গে তারা নাম পরিবর্তন করেছেন, স্থান পরিবর্তন করেছেন কিনা জানি না, তারা ডেট পরিবর্তন করে দিচ্ছেন। 6কে 9, 9কে 6 আমরা শুনেছিলাম, এখন প্রকৃত অর্থে তাই হয়েছে। 6কে 9 করা হয়েছে, 9কে 10 করা হয়েছে, 8কে 6 করা হয়েছে, তারিখেরও পরিবর্তন হয়েছে। আর পুলিশ যে ভালো করে কাজ করেনি, সেটা কুণাল ঘোষের চাইতে কে ভালো বলতে পারবে? আজকে যদি পুলিশ ভালো কাজ করতো, তাহলে তো কুণাল ঘোষ বাইরে থাকতেন না, জেলের বাইরে থাকতেন না, জেলের মধ্যেই থাকতেন, তাই না? না, আমি বিনীত গোয়েলের প্রসঙ্গে আসছে। বিনীত গোয়েলের প্রসঙ্গটা শুরু আমাদের প্রশ্ন দানা বাঁধছিল 2013 সাল কামদুনি মামলা, তিনি তখন। এবার আজকের দিনে দাঁড়িয়ে সেই আরজিকরের মামলা, এবং সেই সিপিকে আমাদের জুনিয়র ডাক্তাররা গিয়ে তার পদত্যাগ দাবি করে একটা ডেপুটেশন দেওয়া। আমি বলছি, সবটা নেওয়ার পর উনি নবান্নে ছুটলেন, এই পরের দিনই নবান্নে ছোটা, কোথাও কি আবার ডিসি সেন্ট্রালের কথার সঙ্গে না মিল পাওয়া, একটা ধামাচাপা দেওয়ার চেষ্টা। আমি এ কারণে বলছি যে মিতার পরিবারকে প্রত্যেক দিন, প্রতি মুহূর্তে মিথ্যে কথা বলা হয়েছে এবং ভুল তথ্য দেওয়া হয়েছে, তাহলে চাপা দেওয়ার কি একটা চেষ্টা চলছে? ভয়ানক পরিকল্পনা হয়েছে, ভয়ানক, ভয়াবহ। যে পরিকল্পনা একটা হিন্দি সিরিয়াল বা স্ক্রিপ্টকেও, ফিল্মকেও হার মানিয়ে দিতে পারে। আমি কেন বলছি? কারণ দেখুন, প্রতিটা কথা ডিসি ইন্দিরা মুখোপাধ্যায় তিনি মিথ্যে বলেছেন। তিনি বলেছেন যে জায়গাটা ওই মনে আছে 11 ফুট 15 ফুট 20 ফুটের একটা গল্প ভেঁধেছিলেন। নির্যাতিতার বাবা মা স্পষ্ট বলে দিয়েছেন যে না, এইরকম কিচ্ছু ছিল না, আলাদা করে ডিমার্কেশন করা ছিল না। আমরা 24 ভিডিও দেখিনি যে মাছের বাজার হয়ে আছে, যেটাকে বলা হচ্ছে, ভাবা হচ্ছে সিন অফ ক্রাইম, সিন অফ অকারেন্স, সেইখানে পুরো মাছের বাজার। আর সেখানে কারা? সেখানে রয়েছে ডক্টর অভিক দে, যার সঙ্গে আরজি করের কোনো সম্পর্ক নেই, যার সঙ্গে আর যে মানুষগুলো রয়েছে, প্রসূন বন্দ্যোপাধ্যায় সম্ভবত তার নাম, তিনি কে? আরজি করের কেউ নন, তিনি সন্দীপ ঘোষের ব্যক্তিগত তার সহকারী বা কিছু পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। তিনি কেন ছিলেন? সন্দীপ ঘোষের যিনি উকিল, মানে এটা তো নির্যাতিতার মানে বাড়ির বাবা মা, তারা খুব
মানে সেই সময় এত মানে এরকম ভয়ানক ঘটনা শোনার পরে ন্যাচারালি তাদের মধ্যে এটা স্ট্রাইক করেনি। তারা তো প্রশ্ন করবেন যে এরা কেন এসছে ওই ঘরের মধ্যে, সম্ভাব্য যেখানে ওই ঘটনা ঘটেছে সেখানে এত লোককে ঢুকিয়ে দিচ্ছে, এত লোক, এতগুলো মানুষ সেখানে, যেখানে তাদের কোনো কাজ নেই। ফরেন্সিক বিশেষজ্ঞ হিসেবে অভিজ্ঞকে ঢোকানো হয়েছিল, তারপরে তো সাসপেন্ড করা হয়েছে। ইন্দিরা মুখোপাধ্যায় বলছেন যে উনি অভিজ্ঞ নয়, ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট। এক্স্যাক্টলি, কলকাতা পুলিশ নিজে বলেছে, যারা বলেছিল তাদের বিরুদ্ধে নোটিশ পাঠিয়েছে। এই নোটিশ খেলা এবার পাল্টা খেলা হোক, বিনীত গোয়েল তাঁর বিরুদ্ধে, ইন্দিরা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে পাল্টা খেলা হোক, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পাল্টা খেলা হোক। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন না সন্দীপ ঘোষকে আড়াল করেছিলেন কেন, বলেছিলেন ভালো ছেলে তাকে আরজি কর থেকে ন্যাশনাল মেডিকেল কলেজে কেন স্থানান্তরিত করা হয়েছিল, পুরস্কার পোস্টিং, প্রাইজ পোস্টিং কেন দেওয়া হয়েছিল, তাকে একদিনও কেন জেরা করা হয়নি। পুলিশ মন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় কি তার দায় এড়াতে পারবেন? নাকি স্বাস্থ্যমন্ত্রী হিসেবে, যে স্বাস্থ্যের যেখানে এত বড় বড় দুর্নীতি হয়েছে, সবটাই এই কলকাতার প্রেমাইসিসে হয়েছে, উনি কি দায় এড়াতে পারবেন? কোনোটার দায় এড়াতে পারবেন না। আর এবারে আসি দুর্বিনীত গোয়েল, মাফ করবেন, বিনীত গোয়েল স্লিপ অফ টাং হয়ে গেল। বিনীত গোয়েল তিনি এই কামদুনি ঘটনায়, তিনি তখন সিআইডির আইজি ছিলেন। সেই সময় আমরা কি জানি, কামদুনিতে নেটফল, যে যারা প্রকৃত দোষী, যারা ধর্ষক, তারা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে আজকে মুক্ত, কারণ যে এভিডেন্সগুলো রাখার কথা ছিল, সংরক্ষণ করার কথা ছিল, সেগুলো রাখা হয়নি। হাইকোর্টের প্রধান বিচারপতি পর্যন্ত নাকি বলেছিলেন তিনি অবজারভেশনে, যে আমার নিজেকে অসহায় মনে হচ্ছে। কারণ দেখুন, আইন তো প্রমাণ চায়, আইনের কাছে যদি প্রমাণ না দেওয়া হয়, আইন কি করে তাদের দোষী সাব্যস্ত করবে? আইন বিচারপতি জানেন ওরা ধর্ষক, সাধারণ মানুষ জানেন, কামদুনির নির্যাতিতার পরিবাররা জানতেন, কিন্তু তারা দেখছেন তারা এখনও বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। কেন? তাদের পেছনে তৃণমূলের স্ট্যাম্পটা রয়েছে, এবং বিনীত গোয়েলের তার অকর্মণ্যতা বলবো নাকি অতি সক্রিয়তা বলবো আমি জানি না, সেটা রয়েছে। এটার প্রশ্নের উত্তর তো দিতেই হবে। বেশ, মমতা ব্যানার্জি কিন্তু এর উত্তর দিয়েছেন যে একেবারেই তো, আমি তো ফাঁসি, সঞ্জয় রায় তো গ্রেপ্তার হয়েছিলেন, আমার হাতে 7 দিন থাকলে আমিও সমাধান করতে পারতাম, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সিবিআই টেক ওভার করে দেয় এবং সুপ্রিম কোর্ট তার স্বপ্রণোদিত মামলা। কিন্তু আমি বলছিলাম, তিনি কিন্তু সেই মঞ্চ থেকে একটা স্লোগান তুলেছিল যে বিচার চাই, বিচার চাই, নির্যাতিতার ফাঁসি চাই, বিচার দাও। নির্যাতিতার ফাঁসি চেয়েছিলেন তো, এটা হচ্ছে ফ্রয়েডিয়ান স্লিপ। আমি যদি বলি এটা নিছক স্লিপ অফ টাং না, এটা ফ্রয়েডিয়ান স্লিপ। নির্যাতিতার ফাঁসি চেয়েছিলেন, বাকিরা কেউ আপত্তি করলেন না, তারাও যে জি হুজুর, তাদেরও হয়তো মনে তাই ইচ্ছে ছিল। কি কারণে? সঞ্জয় রায় যে একমাত্র দোষী, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কি বিশেষ চশমা রয়েছে নাকি বিশেষ দূরবীন রয়েছে? তিনি দূর থেকে দেখেই বুঝে গেলেন না এই সঞ্জয় রায় এই হচ্ছে একমাত্র দোষী, নাকি সঞ্জয়কে ধনঞ্জয় করার ইচ্ছে? সেই ইচ্ছেই সে প্রশ্নটা তো আমাদের মাথায় আসছে, বারে বারে ঘুরপাক খাচ্ছে। এই প্রশ্ন থেকে বেরোতে পারছি না আমরা, যে কি এমন ঘটনা হয়েছে যে এই একমাত্র সঞ্জয় রায়কেই ফাঁসিয়ে দিলে বাকিদেরকে সব বাঁচানোর জন্য। আপনি তো অনেকগুলো উদাহরণ দেখছেন, তারিখ পাল্টানো হয়েছে। এই যে যেই ঘরটা রেনোভেশন বা ভাঙচুর, আমি তো ভাঙচুর বলবো, প্রমাণ লোপাট বলবো, 10 তারিখে স্পষ্ট সন্দীপ ঘোষের অর্ডার আছে, তার নোটিশ ছিল, সেই নোটিশের প্রিন্ট আউট আপনারা পেয়েছেন। সেই জায়গায় সেখান থেকে আবার একটা ব্যাকডেটে আবার নোটিশ ইস্যু করতে হলো, কিসের জন্য? এত কিসের সন্দীপ ঘোষকে বাঁচানোর তাগিদা এই স্বাস্থ্য দপ্তর? আমরা দেখলাম আবার 3 জন ডাক্তার যাদের আরজি করে থাকার কথা ছিল, তাদের বলা হচ্ছে যে এসএসকেএম এ দেখো তাদের কি কারণে তারা আরজি করে ছিলেন সেটার জন্য একটা বিশদ বিবরণ দিয়ে একটা অজুহাত খাড়া করে একটা নোটিশ, কিসের জন্য? তারা কে এমন স্পেশাল? বিকেল চাদরের রঙও বদলে গেল, সাদা, লাল, সবুজ, নীল, হলুদ, নানান রকম চাদরের রং পাল্টাচ্ছে, রামধনুর আকার ধারণ করছে। বাবা বলছেন যে ওখানে সবুজ চাদর আমার মেয়েকে আমি দেখেছিলাম। ডিসি সেন্ট্রাল বলছেন না। ডিসি সেন্ট্রাল আগে যে কথাগুলি বলেছিলেন যে অভিজ্ঞ ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট, ডিসি সেন্ট্রালকে হয় তিনি ক্ষমা চান, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন, বা আমি আপনাদের মাধ্যমে আমি অনুরোধ করব সিবিআইকে ওনাকে জিজ্ঞাসাবাদ করা হোক আমাদের বিনীত গোয়েল সাহেবকেও, এবং এদের মাথায় যিনি আছেন, যে সংশ্লিষ্ট মন্ত্রী রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে, তাকেও জিজ্ঞাসার আওতা থেকে কেন বের করে রাখা হবে? কেন তাকে প্রশ্ন করা হবে না? কেন আপনার ডিপার্টমেন্টে কামদুনি থেকে শুরু করে আজকে আরজি কর, এই যে লাগাতার যে অকর্মণ্যতা,
এর দায় যাদের, তাদেরকেই আপনি রেখে দিচ্ছেন কী কারণে? আপনি যখন রিজওয়ানুর হত্যা থেকে শুরু করে তাপসী মালিক থেকে শুরু করে আপনি তখন তদানীন্তন যিনি সিপি ছিলেন তার আপনি অপসারণ চাননি। এখন আপনি বলছেন রাজনীতি। এখন রাজনীতি বললে হবে দিদি? আমরা তো একটা বাচ্চা মেয়ে, তার সবে জীবন শুরু হচ্ছে, তার বিয়ে হতো আর মাস দুয়েকের মধ্যে, বাড়িতে দুর্গাপুজো করবে, তার সব প্রিপারেশন রেডি, সেই মেয়েটাকে তাকে হারাতে হলো কী কারণে? এটা কি নিছক ধর্ষণ, নাকি সে এমন কিছু জেনে গেছিল যার ফলে তার চরম তাকে জীবনের বিসর্জন দিতে হলো, তার যে আত্মমর্যাদা তার বিসর্জন দিতে হলো? কারণ মানুষের এখন সোশ্যাল মিডিয়া যুগে মানুষের ফোনে ফোনে তার নির্যাতিতা সেই ছবিটা, সেই বিভৎস তার ছবিটা, সেটা তো তার পক্ষেও একজন মৃতেরও তো আত্মসম্মান থাকে। সেই জায়গাটাতে তার বাবা মায়ের কাছে কতখানি কষ্টের। আর একটা কথা বলতে চাই, এই একজন মা, তিনি নিজের সন্তানকে, মৃত সন্তানকে শেষবার ছুঁয়ে দেখতে পারলেন না, সন্তানকে কোলে নিয়ে কাঁদতে পারলেন না। বাবারকে যে যে অধিকার, যে সন্তানের যে শেষকৃত্য দাহ করার যে সামান্য টাকাটুকু, সেটা দিতে দেওয়া হলো না। তার বাবা বলেছেন যে আমার মেয়ে নিশ্চয়ই ভাবছে যে বাপি তুমি এইটুকু আমার জন্য করতে পারলে না। কতখানি কষ্টের। কারা ছিনিয়ে নিল, কী কারণে? ওখানে যেন বসেছিল যে তৃণমূলের নেতা মন্ত্রীগুলো, যে তারা কেউ শ্মশানের ম্যানেজার ছিল, তারা এমনভাবে বসেছিল, তাদের কাজ ছিল যত দ্রুত সম্ভব ওই দেহটাকে নষ্ট করে দেওয়া, দাহ করে দেওয়া, প্রমাণ লোপাট করে দেওয়া। এটা কি কারণে? এই প্রশ্নগুলোর উত্তর দিতেই হবে সংশ্লিষ্ট যারা রয়েছেন, তাদেরকে দিতে হবে। বেশ, আমি কুণাল ঘোষ দিয়ে একেবারে প্রসঙ্গটা শেষ করব, শুরুও করেছিলাম সেভাবেই। কুণাল ঘোষ বলছে এই তো বাংলার বাইরে মধ্যপ্রদেশের ঘটনা, হাসরাত আছে, আরও আছে। বিলকিস বানুর কথা তিনি বলেছেন আজকের প্রেস কনফারেন্স, বলছে বিজেপির তো এরপরে কথাই বলা সাজে না, এত ঘটনা থাকতে বিজেপি কথা বলছে কেন? মাননীয় কুণালবাবুকে বলবেন যে এই রাজ্যে 48,600টা ধর্ষণের ঘটনার কোনো মীমাংসা হয়নি। কত? 48,600। এটাও জানিয়েছেন কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অন্নপূর্ণা দেবী। মমতা বন্দ্যোপাধ্যায় একটা ওই অপরাজিতা বিল প্লেইং টু দ্য গ্যালারি উনি এনেছেন। অলরেডি বিএনএসএস, ভারতীয় ন্যায় সংহিতার সেখানে স্পষ্ট বলা আছে এই মৃত্যুদণ্ডের সেখানে প্রভিশন রয়েছে। উনি নতুন কি করছেন? আপনি আগে রাজ্যে ফাস্ট ট্র্যাক স্পেশাল কোর্ট কেন চালু করেননি? যেখানে কেন্দ্রের থেকে অধিকাংশ টাকাটা আসতো, সেই টাকা ফেরত গেছে, আপনি ফাস্ট ট্র্যাক করেননি। কারণ এই যাতে কামদুনির মতো দোষীগুলো তারা ছাড়া পেয়ে যায়, সেই কারণে। 123টার মধ্যে একটাও করেনি। আমি রিপিট করছি, 123টার টাকা বরাদ্দ করা হয়েছিল, একটাও হয়নি। পরবর্তীকালে 17টা বলা হয়েছিল, ঠিক আছে তুমি 123টা পারবে না, তুমি অকর্মণ্য, তুমি অপদার্থ, 17টা করো। সেটার মধ্যেও মাত্র 6টা হয়েছে, 11টা এখনো হয়নি। 11টা হয়নি, মাত্র 6টা ফাস্ট ট্র্যাক স্পেশাল কোর্ট, যেগুলোর মধ্যে পক্সো এবং পক্সো ছাড়াও যেগুলো ধর্ষণের ঘটনা সবগুলো ট্রিটেড হবে। এবং সে তার নিট ফল হলো 48,600টা ধর্ষণের মামলা আমাদের রাজ্যে এখনও অমীমাংসিত। সেই ধর্ষিত বাচ্চাগুলো, নারীগুলো, মহিলাগুলো, তারা আজকের দিনও বিচার চেয়ে বেড়াচ্ছেন। অনেকে হয়তো তার পরিবারের চাপে তারা মুখ ফিরিয়ে নিচ্ছেন, কেউ বড় হয়ে যাচ্ছে, কিন্তু যে ট্রমাটা একটা বাচ্চার মধ্যে থাকছে, তার জবাব কুণালবাবু দেবেন? বড় বড় কথা বলছেন। আচ্ছা, আমি অত কথা যাচ্ছি না। মধ্যপ্রদেশে হয়েছে, মধ্যপ্রদেশে ধর্ষককে ধরা হয়েছে এবং সেখানে সরকার আড়াল করছে না, সেখানকার পুলিশ আড়াল করছে না, তফাৎটা এইখানে। আর গত 25 দিনে এই রাজ্যে অন্তত 25টা ধর্ষণের ঘটনা ঘটেছে। দুদিন আগে একটা বাচ্চা মেয়ে, 15 বছরের মাইনর, সে পড়তে গেছিল। আমরা বলি পশ্চিমবঙ্গ নাকি এনসিআরবি রিপোর্টের ঢক্কানিনাদ করি না। 15 বছরের বাচ্চা মেয়ে টিউশন পড়তে গেছিল, তাকে তুলে নিয়ে যাওয়া হয়, তার বিবস্ত্র করে তাকে তার নগ্ন দেহ রাস্তার ধারে ফেলে দেওয়া হয়, তারপরে তার চিকিৎসা চলে। এবং সেখানে তৃণমূলের লোকাল গুন্ডা নেতারা তারা কর্ডন করে দাঁড়িয়েছিল, যাতে মিডিয়া ঢুকতে না পারে, পুলিশ দাঁড়িয়েছিল যাতে সাধারণ মানুষ পর্যন্ত ঢুকতে না পারে। শুধুমাত্র নির্যাতিতার বাবা নেই, মা। আপনি ভাবতে পারছেন মায়ের উপর যদি অসম্ভব প্রেশার ক্রিয়েট করা হয়, কতজন এই অভয় বাবা মায়ের মতন রুখে দাঁড়াবেন? তিনি বলছেন বাবা আমার মেয়েটা বেঁচে গেছে। এখন মানুষ যারা ধর্ষিত হচ্ছে তার পরিবার এখন শুধুমাত্র এইটুকুই দেখছে, আমার মেয়েটা মারা গেল না বেঁচে গেল, এই অবস্থা দাঁড়িয়ে গেছে। যদি বেঁচে যায় তাহলে তো পরে তোর জীবন আছে। না, এই রাজ্যেই তো কন্যাশ্রী এবং লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্প রয়েছে, সেখানে নারী সুরক্ষা প্রশ্নের মুখে
তো কন্যাশ্রী দিয়েছেন বলে কি উনি মনে করছেন যে কন্যাদের সব উনি সুরক্ষা দিতে পারছেন? আগে 48,600টা ধর্ষণের মামলা কেন পেন্ডিং তার জবাব দিন উনি। শুধু কন্যাশ্রী কন্যাশ্রী বললে হবে? আমি বলছি কন্যাশ্রী, রূপশ্রী, কুশ্রী, বিশ্রী হয়ে গেছে এখন। কোনোটা শুধুমাত্র কন্যাশ্রীর এই 500 টাকা, 1000 টাকা, 25,000 টাকা দিয়ে আপনি মেয়েদের সম্মান কিনতে পারবেন না। লক্ষ্মীর ভাণ্ডারের 1000-1200 টাকা দিয়ে আপনি মেয়েদের সম্মান কিনতে পারবেন না। একটা জিনিস পরিষ্কার হয়ে গেছে, এই রাজ্যে মেয়েদের সুরক্ষা যতদিন পর্যন্ত এই সরকার, এই দুর্বিনীত আধিকারিকদের মাধ্যমে এই সরকার চলছে, ততদিন হবে না। তাই আমরা বারে বারে বলছি, দফা এক, দাবি এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। না না, আমার একটা বিষয় খুব জিজ্ঞাসা করছি, একেবারে 7 দিন সরকার কি কোনো জায়গায় চাপে পড়ে এই 7 দিনের ঘোষণা, মানে মুখ্যমন্ত্রী বললেন আমি তো 7 দিনেই করতে পারতাম, আপনি 48,000 যে ঘটনা বললেন সেটা তো 7 দিনে করে দেওয়া যেত, যেত কি যেত না? সদিচ্ছা থাকলে নিশ্চয়ই যেত, সদিচ্ছা নেই তো। সদিচ্ছা থাকলে তো ফাস্ট ট্র্যাক কোর্টগুলোই তো স্থাপন করা যেত। সদিচ্ছা থাকলে ফাস্ট ট্র্যাক কোর্ট স্থাপন করা যেত। সদিচ্ছা থাকলে এতগুলো ধর্ষিতার বিচার দেওয়া যেত। উনি এখন 7 দিন, উনি তো খালি পপুলিস্টিক পলিটিক্স করছেন। আপনি দেখেছেন কোনোদিন কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী নিজের রাজ্যে স্বাস্থ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রীর বিরুদ্ধে হাঁটছেন? মমতা ব্যানার্জি হেঁটেছেন, তখন বোধহয় ভুলে গেছিলেন যে উনি নিজের স্বাস্থ্যমন্ত্রী, উনি নিজে পুলিশ মন্ত্রী। কোনোদিন দেখেছেন? নিজে রুলিং পার্টি হয়ে নিজে অপোজিশনের মতো হাঁটছেন, উনি ভুলে গেছিলেন। আসলে কিছু নয়, উনি প্র্যাকটিস করছেন। কয়েকদিন বাদে তাকে তো অপোজিশনে যেতে হবে, সেই প্র্যাকটিসটা করছেন, প্র্যাকটিস করে রাখা ভালো। কিন্তু এইটুকু বলতে পারি, ভারতীয় জনতা পার্টি সরকার এলে এরকম কোনো দুর্ঘটনা ঘটলে কাউকে রেয়াত করা হবে না। তার যা রং থাকুক, সে যে রং থাক, গেরুয়া রং থাকুক, নীল সাদা থাকুক, সবুজ থাকুক, লাল থাকুক, কাউকে রেয়াত করা হবে না। ধর্ষকদের রাজনৈতিক পরিচয় নয়, ধর্ষকদের একমাত্র পরিচয় হচ্ছে তারা ধর্ষক, এবং তাদের কঠোরতম সাজা দেওয়া দরকার। এটা আমি একজন পশ্চিমবঙ্গবাসী, একজন নারী, একজন সন্তানের মা, কারো স্ত্রী, কারো সন্তান হয়ে বলছি।